নমস্কার। শিক্ষায় আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি সাম্প্রতিক ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস তাতে তিনি সেকেন্ড র্যাঙ্ক করেছেন। তিনি তার জীবনের কিছু এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য কিছু যদি টিপস থাকে তাহলে সেগুলো তিনি শেয়ার করবেন। প্রথমে বলে নিই এনার নাম। এখন ইনি শুধুমাত্র মানুষ নন, একজন রেঞ্জার অফিসার হয়ে গেছে। আমাদের সঙ্গে আছেন কোয়েল মল্লিক। কোয়েল, মানে প্রথমেই যে প্রশ্নটা সবার মনে আসে সেটা হচ্ছে কত বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন? আমি যখন এমএসসি করতাম 2015 তখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছি। 2015 থেকে এই 2020-র মাঝামাঝি, অলমোস্ট 5 ইয়ার্স। আচ্ছা, তো অলমোস্ট 5 ইয়ার্স। তো প্রথমেই আমরা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনার পড়াশোনা, মানে কোন স্কুল বা কলেজ থেকে আপনি পড়াশোনা করেছেন? আমার বাড়ি বারাসাতে, তো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল নামে একটা স্কুল বারাসাতে আছে। সেই স্কুলে আমি পুরো 5 থেকে 12 অবধি পড়েছি। তারপরে বারাসাত গভর্নমেন্ট কলেজে আমি কেমিস্ট্রিতে এমএসসি নিয়ে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হই। তো তারপর মাস্টার্স করি এপিসি কলেজ মধ্যমগ্রামে। এই আমার এডুকেশনাল জার্নি। আচ্ছা, তো এডুকেশনাল জার্নিতে মানে আপনার এই সাম্প্রতিক মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো কীরকম নম্বর ছিল আপনার ছাত্র জীবনে? মাধ্যমিকে আমার আমি খুশি ছিলাম, আমি যা নাম্বার পেয়েছিলাম তাতে আমি খুশি ছিলাম। আমি পার্সেন্টেজ হিসেবে আমাদের সময় থেকেই প্রথম অ্যাডিশনালটা অ্যাড হওয়া বন্ধ হয়ে যায়। তার আগে একটা নিয়ম ছিল যে একটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকতো, সেইটার নাম্বারটা টোটালের সাথে অ্যাড হতো। কিন্তু আমাদের সময়, আমি মাধ্যমিক দিই 2009 সালে, তখন অ্যাডিশনাল সাবজেক্টটা পুরোপুরি বাদ হয়ে যায়, অ্যাডিশনাল নেওয়ার আর দরকার ছিল না। তো সেই সময় আমার মেন সাবজেক্টগুলো নিয়ে পার্সেন্টেজ ছিল 86.25%। আর আমার খুব আমার মেমোরিতে আর কি এডুকেশনাল লাইফের খুব একটা ইম্পর্ট্যান্ট যেটা মাধ্যমিকে আমি পাই, সেটা মাধ্যমিকে আমি অঙ্কে 100 পেয়েছিলাম। তো সেটা আমার এত বছর পরে 2009 থেকে 2020-তে এসেও মনে আছে। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি হচ্ছেন সেরকম ছাত্র জীবন বা ছাত্রী জীবন ছিল আপনার, মানে প্রচণ্ড ভালো পড়াশোনায় ছিলেন, 86%, ম্যাথে 100-100। তো কলেজে এসে যখন প্রথম নিজের স্বাধীনভাবে নিজে একটি স্বাধীন বিশ্বে বা স্বাধীন ফিল্ডে প্রথম নামলেন, তো কলেজে আপনার পড়াশোনা কীরকম ছিল বা কীরকম সেই জার্নিটা কীরকম ছিল কলেজ? অ্যাকচুয়ালি মাধ্যমিকের পর আমি সায়েন্স নিয়েই ভর্তি হই। তো তখন আবার আমার ফেভারিট সাবজেক্ট একটু চেঞ্জ হয়ে যায়। ম্যাথে আমার 100 আউট অফ 100 থাকলেও আমার তখন ফেভারিট সাবজেক্ট হয় কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে, হ্যালো, আমি কি রিপিট করবো আবার? কেটে না, কেমন পজ দেখালো একটা। হ্যাঁ কি ঠিক আছে, করবো আবার, কোথা ঠিক থেকে? আছে, বলুন বলুন। মাধ্যমিকের পরে আপনার ফেভারিট সাবজেক্ট হয়ে গেল কেমিস্ট্রি, এবং সেইভাবে আপনি কেমিস্ট্রি নিয়ে অনার্স ভর্তি হলেন। হ্যাঁ, তো হ্যাঁ, যখন আমি 11-12-এ সায়েন্স নিয়ে ভর্তি হই, তো ম্যাথটা চেঞ্জ হয়ে আমার তখন ফেভারিট সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। তো আমি কেমিস্ট্রি অনার্স নিয়েই ভর্তি হব ঠিক করি। তো নিজের পছন্দ মতোই সাবজেক্ট নেওয়ার সুযোগ পেয়েছি। ফার্স্টেই যেটা বলবো যে সবাইকেই, কারোর দায়বদ্ধতা বা জোর জবরদস্তি কেউ কিছু একটা সাবজেক্ট দিয়ে দিল সেটা নিয়েই আমি এগোলাম, এটা করা কখনোই উচিত নয়। তো আমি সেটা সুযোগ পেয়েছি। আমাকে অনেকেই বলতো যে ম্যাথে আমি এত ভালো ছিলাম ম্যাথ নিতে, কিন্তু আমার যেটা পছন্দের সাবজেক্ট ছিল কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হই। তারপরে আমি একেবারে মাস্টার্সটাও করে নিই। তো আমার একাডেমিক কোয়ালিফিকেশন আমার ওভারঅল ভালোই বলা যায়, খারাপ ছিল না। গ্র্যাজুয়েশনেও 65%, মাস্টার্সে 73% মতন ছিল। তো সেই পড়াশোনার এটা চলে ঠিকঠাকই। আচ্ছা, কিন্তু পড়াশোনা, সেই একাডেমিক লাইফ আর চাকরির লাইফ পুরোই দুটো ডিফারেন্ট জার্নি। হুম। তো প্রথম এবার যে আমাদের প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবন, মানে 2015 থেকে 2020, দৈনন্দিন জীবনে কখনো ডিপ্রেশনের সম্মুখীন হয়েছিল? হ্যাঁ,
সে তো হয়েছেই, মানে সেটা বলতে কোনো দ্বিধা নেই। আসলে 2015-তে তো আমার মাস্টার্স 2014 থেকে 2016 এই শিক্ষাবর্ষে ছিল। তো মাস্টার্স করার সাথে সাথেই আমি এই জবের জন্য প্রিপেয়ার্ড হতে থাকি, কারণ এটা একটা মানে পুরো প্রসিডিওরটাই এখন ভীষণ টাইম কনজিউমিং। হুম, বিভিন্ন ধাপ, যে কোনো একটু ভালো পরীক্ষায় যেতে গেলে আমরা দেখি প্রিলি, মেন্স, ইন্টারভিউ, অনেকগুলো ধাপ, হুম, ক্যান্ডিডেটও প্রচুর এখন, তো এই জন্য ভীষণ টাইম কনজিউমিং হয়ে গেছে। তো হুম, আমি যদি মাস্টার্সটা করার পরে শুরু করতাম হুম, চাকরির জন্য চেষ্টা বা এই নিয়ে হুম, ভাবনা চিন্তা, অনেকটা দেরি হয়ে যেত। হুম, তো মাস্টার্স করার সাথে সাথেই 2015 থেকে আমি প্রিপারেশন নিতে শুরু করি। হুম, তো তখন আমার অতটা অসুবিধা বা ডিপ্রেশন কিছুই হতো না, কারণ হুম, আমি সবসময় কিছু একটা নিয়ে বিজি থাকতাম। হুম, একাডেমিক লাইনে পড়াশোনার মধ্যে থাকে, একদিকে আমার কেমিস্ট্রির পড়া, একদিকে চাকরির জন্য পড়া। হুম, সেই সময়টা ভালোই কেটে গেল, খুব একটা অসুবিধা হয়নি। হুম, কিন্তু তারপর 2018-র লাস্ট, 2019 এই সময় থেকে ক্রমশ ক্রমশ ডিপ্রেশনটা আসতে থাকে। হুম, আর আর মানে আরো বেশি করে এটা ফিল হয় যখন দেখি যে অনেকগুলো চাকরিতেই, মানে এটা দর্শকরাও দেখে থাকবেন যে যারা একটা চাকরি জয়েন করার আগে তারা অনেকেই মোটামুটি অনেক চাকরির দোরগোড়ায় গিয়ে বারবার ফিরে আসতে হয়। তো হুম, এই সময় মাথাটা ঠিক রাখা, মেন্টাল স্টেবিলিটিটা বজায় রাখা সব থেকে কঠিন। কারণ একটা চাকরি পাবো, অলমোস্ট সবকটা ধাপ পেরিয়ে গেলাম, হুম, পেরিয়ে গিয়ে সবারই একটা আশা থাকে যে এতগুলো ধাপ যখন পেরিয়েছি তো লাস্ট স্টেপটা আমারই হবে, সেখানে গিয়ে যখন হয় না, তো ডিপ্রেশন তখন হয়েছিল 2000, মানে প্রায় 1.5 বছর মতন আমি একটু সাফারই করি বলতে গেলে। হুম, যে তখন মনে হয় যে যা এতবার আমি কাছাকাছি আসছি, হচ্ছে না, তাহলে কি আমার হবে না। সময়টা আমি একাডেমিক লাইনে খুব বিজি ছিলাম, সেই সময় ফিল করিনি, কিন্তু যখন পুরোপুরি চাকরির চেষ্টায় আর কি, এটাই একমাত্র তখন লাইফের এম ছিল। আর বিভিন্ন ইন্টারভিউয়ে বা প্রিলিমেন্স কোয়ালিফাই করার পর যখন হচ্ছে না, সেই সময়টা একটু খারাপ গেছে। আর সেই সময়টা মেন্টাল স্ট্রেংথের ভীষণভাবেই সবারই দরকার হয়। হুম। তো মানে আপনার জার্নিতে যেটা মনে হচ্ছে যে আপনি অনেকবার প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ স্টেজ পর্যন্ত গেছিলেন। তো যদি শেয়ার হ্যাঁ, করেন এগুলো যে কি স্টেজে গেছিলেন এবং কতটা? আসলে ফার্স্টেই আমি সবকিছুই যে টাইম থেকে স্টার্ট করি, আমার ইনিশিয়াল সাকসেস সেখানে এলেও লাস্ট অব্দি সেখানে হয়নি, এরকম ব্যাপার। যেমন 2015-তে আমি যখন এমএসসি করছিলাম, হুম, তখন সেই সময় স্কুল সার্ভিসের পরীক্ষা আমি দিয়েছিলাম। হুম, স্কুল সার্ভিস কমিশনের সেটাই ছিল নন বিএডদের লাস্ট এক্সাম। তারপর থেকে কোনো নন বিএড ক্যান্ডিডেটদেরকে এক্সামে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, তো আমার তো বিএড করা ছিল না। কিন্তু আমি সেই সময় এক্সাম দিয়ে কোয়ালিফাই করি। হুম, তো তখন একটা, মানে পড়তে পড়তে যেহেতু কোয়ালিফাই করেছি, মনে একটা আশা জাগে যে আমার হয়তো হয়েই যাবে এটা, আর বেশি কষ্ট করতে হবে না। কিন্তু বাস্তবে দেখলাম যে একটু অন্যরকম। যাই হোক, বিএড না থাকার জন্য ইন্টারভিউয়ে ডাক পেলাম না। তারপর হেলথের একটা পরীক্ষা হলো, সেটার আমি ইন্টারভিউ অবধি গেলাম, গিয়ে কোনো কারণে হলো না। রেলের একটাই আমার লাস্ট ইয়ারে, রেলের 2019-এ একটা পরীক্ষা হয়েছিল, সেখানেও আমার রিটেনে অনেক মার্কস ছিল, কিন্তু ফিজিক্যাল এলিজিবিলিটিতে গিয়ে বাদ পড়লাম। এইরকম অনেক কিছু টুকটাক চলতে থাকে। প্রিলি দিই, কোনোটা প্রিলিটায় পাশ করে মেন্স দিই, বা মেন্সের রেজাল্ট বেরোতে দেরি হয়, এই সমস্ত কারণে একটু মেন্টাল স্টেবিলিটিটা নড়ে যায়। আচ্ছা। মানে আপনার স্ট্রাগলিং যে চেষ্টা করি তো একসাথে একাধিক পরীক্ষার তো আমরা চেষ্টা করতে থাকি। তো সেই দিক থেকে আমার লাইনটা ছিল এটাই, পিএসসি বা পিএসসি রিলেটেড যে জিকে আর ম্যাথ বেসড যে এক্সামগুলো, সেগুলোই আমার টার্গেট ছিল, যেহেতু আমার ম্যাথের বেসটা ভালো ছিল। আর জিকেটা পুরোই নিজের পড়ার ওপর আয়ত্ত করাটা সিলেকশন কমিশন বা রেল, এই ধরনের এক্সামগুলো আমি দিতাম। আমি ব্যাংকিং লাইনে ওই জন্য কোনোদিনই যাইনি। তো পিএসসির পরীক্ষা বা স্টাফ সিলেকশন, ক্লারিক্যাল, ডব্লিউবিসিএস, এই ধরনের পরীক্ষাগুলো আমি বেশি দিতাম। রেল, হুম, যেখানে ম্যাথ আর জিকেটাই আমার যেটা স্ট্রং পয়েন্ট, সেটার উপর আমি মানে কোয়ালিফাইং এটা তুলতে পারবো। আচ্ছা। তো আপনার মানে 2015 থেকে 2020-র মধ্যে অনেকবার চাকরির দোরগোড়া থেকে ফিরে আসা এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে আজকের এই দিন যেখানে শুধুমাত্র চাকরি পাওয়া না, র্যাঙ্ক করা এবং সেকেন্ড র্যাঙ্ক করা, মানে সেটা সত্যি অভাবনীয়। মানে এখন কি ফিলিংস হচ্ছে আপনার? মানে কি মনে হচ্ছে যে যুদ্ধটা অনেকটা শেষ হয়ে
কি মনে হচ্ছে? এখন তো খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে না, চেষ্টা করলে সেটা সত্যি বিফল যায় না। হয়তো দেরি হবে কিন্তু হবে। ওই সময়টা ধৈর্য রাখতে হবে। অনেকে অনেক কিছু বলবে, সেইগুলোকে কান না দিয়ে ধৈর্য রাখতে হবে, এটাই মনে হচ্ছে। এক এক সময় মনে হতো যে এত কিছু করলাম কি করলাম, আলটিমেটলি সাকসেস আসছে না। তো এখন মনে হয় যে না, একভাবে লেগে থাকলে হবে। তো মানে যখন এইরকম একটা একাডেমিক্যালি ভালো স্কোর থাকে, তারপরে যখন চাকরি পাওয়া যায় না, তো তার কি বোঝাটা কি একটু বেশি থাকে আমাদের উপরে? হ্যাঁ, আমার তো মনে হয় এটা একটু বেশি। কারণ আমরা মানে যে স্টুডেন্টরা বরাবর একাডেমিক লাইনে ভালো করে এসছে, তাদের বাড়ির লোক, রিলেটিভ সবার একটা আলাদা তার উপর প্রেশার থাকে। তো সেইটা একটু হলেও মেন্টাল স্ট্রেংথটাকে মানে এফেক্ট করে, একটু হলেও করে। সে যতই স্ট্রং মেন্টালিটির হোক না কেন, যে সবার একটা সবসময় উৎসুক জিজ্ঞাসা যে কি করছিস এখন, চাকরি পেলি কি পেলি না, এই এই ব্যাপারটা একটু যারা একাডেমিক লাইনে ভালো তাদেরকে এফেক্ট করে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে একাডেমিক লাইফ আর এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার্ড হওয়া দুটো একদমই ডিফারেন্ট। আমি কেমিস্ট্রিতে যতই ভালো হই না কেন, সেটা আমার শুধু যদি, হ্যাঁ, কেউ সাবজেক্ট বেস লাইন চুজ করে যেমন এসএসসি শুধুমাত্র, সেখানে তার কাজে লাগবে। তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ সরকারি চাকরির এক্সামে সাবজেক্টের কোনো তেমন একটা ইম্পর্টেন্স নেই। তো এইটা নিজেকে আগে বুঝতে হবে যে আমার এত এত নাম্বার আছে মানেই যে আমি আগে চাকরি পেয়ে যাব। আমার থেকে যে ছেলেটা বা মেয়েটা কম নাম্বার পেয়েছে স্কুলে, আমার থেকে যে পেছনের সারিতে ছিল, সে পাবে না, আমিই পেয়ে যাব, সে পেয়ে গেল শুনে আমি খুব হতাশ হয়ে গেলাম, সেটা তো আমি বলবো একদমই নয়। কারণ দুটো লাইন সম্পূর্ণ আলাদা। সে হয়তো স্কুল কলেজে অতটা ভালো করে পড়াশোনা করেনি, তার হয়তো সেই সাবজেক্টগুলো ভালো লাগতো না, কিন্তু এখন এসে চাকরির লাইনে যে সিলেবাস, যে যে করণীয়, সেগুলো ঠিকঠাক মতন ফলো করে সে আগে পেয়ে গেল। তো একাডেমিক স্কোর ভালো থাকলে নিজের একটা মেন্টাল প্রেশার বাড়ে, সবার একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু একাডেমিক স্কোরটা কম্পিটিটিভ এক্সাম লাইনে আমার মনে হয় না খুব একটা ইম্পর্ট্যান্ট। সরি। তো একাডেমিক স্কোরটা আমার মনে হয় না যে কম্পিটিটিভ এক্সামের লাইনে খুব একটা মানে প্রয়োজন বা কিছু। কারণ তোমরা সবাই চাকরি দেখতে পারবে যে গ্র্যাজুয়েট বেশিরভাগ ক্ষেত্রেই শুধু গ্র্যাজুয়েট হলেই হয়। তো সেখানে শুধু তারপর ঠিকঠাক ওয়েটা চুজ করে সিলেবাস মেনটেন করা, এটাই দরকার। আচ্ছা, তো আপনার মোটামুটি জীবন সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারলাম। বিশেষ করে এই প্রাক্কালে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, অনেকের জীবনে অনেক স্বপ্ন যে অনেক নম্বর পেয়েছি, এবার হয়তো দিনটা ভালো হবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে মোটামুটি 5 বছর তো লেগেই যায় একটি বর্তমান যুগে সরকারি চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হওয়া। এখনো তারপরেও আরও দিন আছে যেখানে ট্রেনিং করতে হবে, তারপরে হয়তো একটা প্রতিষ্ঠার জায়গা আসবে। তো এর মাঝখানে আমি বলবো যে 5 বছর লেগে যায় মানে এটা তার থেকেও বেশি, 7 বছর 8 বছরও লাগতে পারে, তাতে হতাশ হওয়ার কিচ্ছু নেই। যদি ঠিকঠাক ভাবে সে চেষ্টা চালিয়ে যায় তো হবেই। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন, মাস্টার্সে ভালো স্কোর করলে সেখানে জার্নিটা নয়, অ্যাকচুয়ালি সেখান থেকে শুরু। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করবে তাদের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু। পুরো ডিফারেন্ট একটা লাইনে এসে অনেকগুলো সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা শুরু করতে হবে। বিশেষ করে যেটা মানে ল্যাক অফ যে জিনিসটার, এতে স্টুডেন্টরা অনেকেই পিছিয়ে পড়ে। মাধ্যমিক অবধি সে সবকটা সাবজেক্ট পড়ছে, তারপর এইচএস থেকে কিছু বাদ গেল, গ্র্যাজুয়েশনে গিয়ে সব বাদ গিয়ে একটা সাবজেক্ট নিয়েই হলো, এমএসসিতে গিয়ে স্পেশালাইজেশন হলো। তো সেক্ষেত্রে কি হয়, ওই মাধ্যমিক থেকে আবার চাকরির মানে ফিল্ডে অবতীর্ণ হওয়ার ওই যে 7 বছর মতন যে টাইমটা, এই মাঝখানে অন্য সাবজেক্টগুলোর সাথে ডিটাচড হয়ে যায়। কিন্তু চাকরির যখন আবার পরীক্ষা এসে দেবে, তাকে আবার সবকটা সাবজেক্ট জানতে হবে। সে যে ফিল্ড থেকেই আসুক, আর্টস, কমার্স, সায়েন্স যাই হোক না কেন, তাকে সবকটা বিষয়েই জ্ঞান রাখতে হবে। তো এই 7 বছরের গ্যাপে অনেকেই সাবজেক্টটাকেই সেন্টার করে পুরো মানে তার ব্রেন ডেভেলপমেন্ট যেটা, সেটা হয়। সেই জন্য অনেকের প্রবলেম হয় যে আবার মানে অনেকের মনে হতে পারে যে আবার আমার যে সাবজেক্টটা পছন্দের সাবজেক্ট নিয়ে আমি পড়েছিলাম, তারপর আবার ফিরে গিয়ে সবগুলো পড়বো। সেই যে ল্যাক অফ ইন্টারেস্ট থেকেই আমার মনে হয় যে প্রবলেমটা অনেকে ফেস করে। মানে
যে প্রশ্নটা আমার মনে আসছিল সেটা হচ্ছে যে এই সময়ের মধ্যে যখন অন্য কেউ আপনারই লাইনে কেমিস্ট্রি নিয়ে কোনো কোম্পানিতে ঢুকে গেছে বা কোনো অন্য কোনো জার্নি চুজ করেছে, তো তখন তাদের ছবি বা তাদের কি মানে লাইফস্টাইল দেখে কি কখনো মনে হয়েছিল যে আমি ভুল লাইনে আছি? মনে একটু হয়েছিল, কিন্তু সেটা আমার খুব কম হয়েছিল। আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি যখন এই লাইনে চুজ করেছি আমি এখানেই যাব। আমাকে আমার বাড়িরও অনেকে বলতেন যে এইভাবে, যেহেতু মাস্টার্স করেছি, স্বভাবতই সবার মাথায় যেটা আসে ফার্স্ট নেট দেওয়ার জন্য। অনেক বন্ধুরা নেট দিয়ে চাকরি পেয়েছে, অনেকে কেমিক্যাল বিভিন্ন লাইনে গিয়ে চাকরি পেয়েছে, তারা চাকরি করছে বেশ 2-3 বছর ধরে। আমি কিছুই করছি না। তো তাদের এস্টাবলিশমেন্ট দেখে বাড়ির লোকজন এরকম বলতেই থাকতো যে তুই তাহলে এমএসসি করলি, তুই নেট দে, নেটের জন্য পড়। এবার আমি সেই লাইনটা চুজ করিনি। আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি যখন এই লাইনে এতটা এগিয়েছি, আমি এখানেই যা মানে দেখবো, শেষটা দেখে ছাড়বো। মানে মাটি আঁকড়ে পড়েছিলেন আপনি? হ্যাঁ, কারণ আমি যদি নেট দিতে সেই লাইনে ঘুরে যেতাম, আমাকে আবার সেই সাবজেক্টের মধ্যে ঢুকে যেতে হতো। যেটা আমি বললাম যে মাধ্যমিক দেওয়ার পর মাস্টার্স অবধি ওই জার্নিটায় একটা সাবজেক্ট সেন্টার করে মাইন্ডসেটটা তৈরি হয়। তো আমি আবার যদি সেই লাইনে চলে যেতাম, আমি কম্পিটিটিভ এক্সামের, এই যে কম্পিটিটিভ এক্সামগুলো মেনলি জিকে বেসড হয় যেটা, সেইটার থেকে আমি দূরে চলে যেতাম। তো আমার তখন কখনোই আর, যদি আমি নেট দিয়ে সফল হতাম তো একটা ব্যাপার, না হলে আমার আর এই দিকের চাকরি কখনোই হতো না। ঠিক কথা। মানে কারোর চ্যাপ্টার 7 আর কারোর চ্যাপ্টার 1 কে কখনোই তুলনা করা উচিত না। মানে এক একজনের জার্নি এক এক রকম কিছু দূর এগিয়ে সেখান থেকে ফিরে যাওয়াটা উচিত না, আমি বলবো। নইলে হয়তো সেই আলটিমেট সাকসেসটা পাওয়া যায় না। তো এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, কীরকমভাবে পড়াশোনাটা আমরা শুরু করবো বা যারা শুরু করছে তারা কীভাবে শুরু করবে। প্রথমেই যদি আসি যে ফরেস্টের 2018-এ অক্টোবর নাগাদ প্রিলি হয়েছিল এবং তারপর মেন্সও হয়েছিল 2018 নাগাদ, এবং ইন্টারভিউ হয়েছে যদিও 2019 আর 20 আশেপাশে, জানুয়ারির আশেপাশে। তো প্রিলিমস এই একই প্রিলিমস পিএসসি বিভিন্ন যে এক্সামগুলো হয় একই টাইপের প্রিলিমস, টাইপটা সম্ভবত একই হয়। তো কীরকমভাবে প্রিলিমস হয়ে কীরকমভাবে আপনি পড়াশোনা করেছেন বা কোনো মাথায় কিছু ছিল না অল ওভার পিএসসির এক্সাম হিসেবে পড়াশোনা? হ্যাঁ, পিএসসির এক্সামের জন্য আমি যেমন মানে নিজেকে প্রিপেয়ার করতাম সেইটাই করতাম। তার সাথে আমি একটুখানি যেহেতু আমি ফরেস্টের এক্সামটা যখন দিতে যাচ্ছিলাম, ফরেস্ট সার্ভে রিপোর্ট যেগুলো বেরোয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, সেগুলো একটু দেখে গেছিলাম। কিন্তু মানে সেই পরীক্ষা স্পেশালি সেটার বেস্ট কিছু আসেনি, যেমন পিএসসির অন্যান্য পরীক্ষা হয় সেটাই এসেছিল। তো আমি যে জিকে ম্যাথ এই বেস্ট স্টাডিটা করতাম সেটাই আমার কাজে এসেছিল, আলাদা কিছু করতে হয়নি। যেমন পিএসসির পরীক্ষায় বেশিরভাগটাই থাকে জিকে, ম্যাথ কম থাকে খুবই, এটা সবাই মানে জানে যারা এই লাইনে পড়ে আছে। তো সেক্ষেত্রে ম্যাথটাও অত কাজে লাগে না, বেশি জিকে। তো বিভিন্ন জায়গা থেকে জিকে পড়া, একদম রুট লেভেল থেকে শুরু করে সেটাই করেছিলাম, যেটা আমি কয়েক বছর ধরে করে যাচ্ছিলাম, সেইভাবেই এগিয়েছি। তো এই জিকের ক্ষেত্রে আপনি কি কোনো মানে শুধু একটা বই পড়েছিলেন লুসেন্ট জিকে বা আরিয়ান বা তরুণ গোয়েল, নাকি পুরো ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড? না, আমি কিছু বই পড়তাম। এই লুসেন্টের যে বইটা বললে, লুসেন্টের বইটা খুবই মানে প্রিয় ছিল আমার, কারণ এখানে ডেসক্রিপটিভ ম্যানারে থাকে সবকিছু। তার সাথে আরিয়ান বইটা ফলো করতাম, কিন্তু তার আগে আমি যেটা করতাম সেটা ক্লাস 10 অবধি বাংলা মিডিয়াম, মানে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসসি বোর্ড, দুটো বোর্ডেরই আমি বইগুলো জোগাড় করেছিলাম। আমি সবাইকে বলবো যে শুধুমাত্র জিকে বই ফলো করে বা কতগুলো জিকে পড়ে কিন্তু চাকরি পাওয়াটা একটু মুশকিল, কারণ যত দিন যাচ্ছে ফিল্ডটা স্প্রেড করে যাচ্ছে, কোশ্চেনের মানে ব্যক্তিটা ক্রমশ বেশি হচ্ছে। শুধুমাত্র আমি বললাম যে হরপ্পা সভ্যতা আমি পড়বো, হরপ্পা সভ্যতার মেন আমি 10টা পয়েন্ট পড়ে গেলাম কোনো জিকে বই থেকে। সেইভাবে এখন চাকরি পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে, তার কারণ ক্যান্ডিডেট প্রচুর, কাট অফ বেশি উঠছে। তো এইসব দিকে মাথায় রেখে মানে
সার্ভিস কমিশনগুলোরও কিছু করার নেই, এত সংখ্যক ক্যান্ডিডেটকে কিছুভাবে তো এলিমিনেট করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধু কোনো জিকে বই বাজারে যেগুলো পাওয়া যায় সেটার ভরসায় না থাকতে, যে যে মিডিয়ামে পড়েছে সেই মিডিয়ামের ক্লাস 10 অবধি বইটা আগে পড়তে ভালো করে। কারণ কেউ যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ে সে প্রথমে ইংলিশ মিডিয়ামের বইগুলো যদি নেয় তার অসুবিধা হবে, বা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে একই জিনিস হবে। তো যে যে মিডিয়ামে পড়েছে সেই মিডিয়ামের একদম ক্লাস 7 বা 8 থেকে 10 অবধি প্রত্যেকটা টেক্সট বুক পড়েছিলাম আমি, ইতিহাস ভূগোল যা যা আর কি ছিল। ওই সময় তো কনস্টিটিউশন ওগুলো পাওয়া যেত না সেগুলোর, কারণ 10 অবধি আমাদের বেঙ্গলি মিডিয়ামে ছিল না। সেক্ষেত্রে 11-12 এর হিস্ট্রি বই জোগাড় করে থিওরিটা আমি ওখান থেকে পড়তাম, তার সাথে সিবিএসসি বোর্ডের যে ইংলিশ ভার্সানটাও একটু দেখে নিতাম, তারপর আমি জিকে বইটা পড়তাম। মানে আগেই আমি জিকেতে অবজেক্টিভ ম্যানারটার থেকে গিয়ে ডেসক্রিপটিভে যেতাম না, আগে আমি ডেসক্রিপটিভটা পড়ে নিতাম, পড়ে তারপর অবজেক্টিভটায় যেতাম। আচ্ছা, তাহলে কোশ্চেনগুলো চিনতে সুবিধা হবে, নাহলে অবজেক্টিভ পড়ে শুধু একটা মেশিনের মতন মুখস্থ করা হবে। কিন্তু ডেসক্রিপটিভটা পড়া থাকলে ওভারঅল সেটা সম্পর্কে একটা আইডিয়া, একটা স্টোরি মাথায় ঢুকে যাবে, তার ফলে অবজেক্টিভটা পড়ার সময় অতটা বোরিং বা মুখস্থ হচ্ছে না এই ব্যাপারগুলো হবে না। আচ্ছা। তার মানে আপনার ওভারঅল স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে যে ডেসক্রিপটিভ বা টেক্সট বুক পড়ে তারপরে সেখান থেকে আমরা অবজেক্টিভ ওরিয়েন্টেড বইগুলো যে কীরকম টাইপের কোশ্চেন আছে তাহলে এটা বুঝতে সুবিধা হয়। আর এখন যেহেতু পিএসসিও ধীরে ধীরে কনসেপচুয়াল কোশ্চেন শুরু করে দিয়েছে, তো সেক্ষেত্রে ব্যাপারটা খুব হেল্প হয়। তাহলে এটা তো ছিল আমাদের প্রিলিমসের ক্ষেত্রে। মেন্সের জন্য, কারণ এমনি পিএসসির এক্সামে একটা অপশনাল থাকে, ফরেস্টের ক্ষেত্রে দুটো অপশনাল ছিল, তো কীরকম প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল, বিশেষ করে অপশনাল কী অপশনাল ছিল? আমার অপশনাল ছিল ইভিএস আর এগ্রিকালচার। আমি বলবো যে পিএসসির এই পরীক্ষা অপশনালটা চুজ করা, মানে পিএসসির কিছু পরীক্ষাতে অপশনাল চুজ করার ব্যাপার থাকে, তো সেটা খুব ইন্টেলেকচুয়াল ম্যানারে চুজ করতে হবে, কারণ অপশনালের নাম্বারটা ভ্যারি করে খুব করে। এবার কেউ যদি মনে করে, এখানেও একই কথা বলবো, কেউ যদি মনে করে যে আমার মাস্টার্সে বা গ্র্যাজুয়েশনে এই সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটায় আমি খুব ভালো ছিলাম বলে আমি এটাই নেব, সেটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, যদি সেটা এমন সাবজেক্ট হয় স্কোরিং তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্কোরিং সাবজেক্ট না হলে অপশনাল যা যা সাবজেক্টের লিস্ট থাকবে সেখান থেকে যেটা স্কোরিং সেটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিয়ে সেটাই নিতে হবে আমি বলবো। সেই জন্য আমার সাবজেক্ট কেমিস্ট্রি থাকা সত্ত্বেও আমি এগ্রিকালচার অ্যান্ড ইভিএস নিই, কারণ ইভিএস আমরা ছোটো থেকেই পড়ে এসেছি, বরাবরই পরিবেশবিদ্যা জিনিসটা ছিল, তো এটা সম্পর্কে আমাদের এমনি কিছু আইডিয়া না পড়লেই মাথায় চলে আসে। আর এগ্রিকালচার জিনিসটা গল্পের মতন করে আমি পড়ে কখনো বোর হব না। শুধু এই দুটো বলবো না, তার সাথে ফরেস্ট্রি, ফিশারি, এই ধরনের যে সাবজেক্টগুলো ছিল এই পরীক্ষার জন্য আমি বলবো সেগুলো নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, যেগুলো হবে স্কোরিং, মনে রাখা সহজ, আর মানে যেগুলো একটু একটু কঠিন সাবজেক্ট বলে আমরা মনে করি, একটু কিছু মানে সেটা সম্পর্কে নলেজ না থাকলে লেখা খুব মুশকিল, সেই ধরনের সাবজেক্টকে অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, তাহলে এটা তো ছিল অপশনালের স্ট্র্যাটেজি। অপশনাল ছাড়া যে জিএস পেপারটা ছিল, কারণ ডেসক্রিপটিভ রাইটিং ছিল, বেঙ্গলি ইংলিশ ছাড়াও যে পুরো জিএসটাই ডেসক্রিপটিভ রাইটিং ছিল, সেইটা আপনি কীভাবে ছক কষেছিলেন? এবার আমি যেহেতু ফার্স্টেই বললাম যে অবজেক্টিভ ম্যানারে আমি পড়াশোনা করতাম না, আমি আগে ডেসক্রিপটিভটা পড়তাম, ওই তারপরে সেটার থেকে অবজেক্টিভগুলো পড়তাম, তো এই ক্ষেত্রে আমার অসুবিধাটা কম হয়েছিল। এবার পরীক্ষার আগে তো নানা রকম টেনশন ছিলই, যে যেভাবে পড়ে যাচ্ছি কমন পাবো কিনা, কিন্তু কোশ্চেনটা পাওয়ার পর আমি দেখলাম একদম এক্স্যাক্টলি সেই ম্যানারেই এসছে কোশ্চেন। যে আমি যদি অবজেক্টিভটা পড়ে ডেসক্রিপটিভটা পরে পড়তাম, মানে শুধুমাত্র অপশনালটা দেওয়ার জন্য পড়তাম, সরি অপশনাল নয়, কম্পালসারি জিএস পেপারটা দেওয়ার জন্য পড়তাম, তখন খুব অসুবিধা হতো, মনে হতো একটা পাহাড় পড়েছে সামনে। কিন্তু আমি যেহেতু প্রথম থেকেই ডেসক্রিপটিভটাকেই আগে পড়ি, তো যে ব্যাপারগুলো আমি জিকেতে পড়তাম যা জিএসে পড়তাম সেগুলো সম্পর্কে আমার একটু একটু করে আইডিয়া ছিল, খুব বেশি না থাকলেও অল্প অল্প নলেজ ছিল। এবার যেহেতু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে জিএসের, তো আমি সেগুলোই পুরো পড়ে গেছিলাম, তার সাথে কারেন্ট যে টপিকগুলো ছিল সেগুলো পড়ে গেছিলাম, তো সেই জন্য আমার ওটা ডেসক্রিপটিভটা পরীক্ষা দিতে খুব একটা অসুবিধা হয়নি। আমি যে ম্যানারে পড়তাম সেরকমই আমি গুছিয়ে লিখতে পেরেছিলাম। আচ্ছা, তো মোটামুটি স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে টেক্সট বুক যেহেতু আপনি ডেসক্রিপটিভ ওয়েতে পড়েছেন, তো অসুবিধা হয়নি। তো এখন রিসেন্টলি পিএসসি যে মিসলেনিয়াস 2019 মেন্সের ক্যালেন্ডার যা দিয়েছে, সেটা 2019-এর 21শে ফেব্রুয়ারি নাগাদ হবে।
তো সেখানেও ডেসক্রিপটিভ পেপার আছে, সেখানেও ডেসক্রিপটিভ টাইপেরই জিএস আছে। তো কীভাবে পড়বে তাও? সেক্ষেত্রে আমি বলবো যে ফার্স্টেই তাদেরকে ওই ক্লাস 10 অবধি টেক্সট বুকটা ফলো করতে হবে। 11-12 যেহেতু পিএসসির পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাই যে আর্টস রিলেটেড কোশ্চেনটা একটু বেশি থাকে, তো 11-12 হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো একটু ভালো করে পড়তে বলবো আমি টেক্সট বুক নিয়ে। যারা বাংলা মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামের বই নিয়েই পড়বে। যারা ইংলিশ মিডিয়ামের বইটা নিয়ে টেক্সট বুকটা পড়ে আগে গল্পের মতন যাতে ব্যাপারটা মাথায় ঢুকে যায়। না হলে কারোর থেকে নোটস নিয়ে কেউ পড়লো, তিনি হয়তো 10টা কোশ্চেন দিলেন কিন্তু সেই 10টার কোনোটাই এলো না। আর সে যদি টেক্সট বুকটা পুরো পড়ে যায় সিলেবাস কভার করে, সেখান থেকে তার অল্প অল্প সবগুলো সম্পর্কে নলেজ থাকলেই সে কিন্তু লিখতে পারবে। তো এইটা পড়া, আর লুসেন্টের জিকে বইটা তো খুবই ভালো, লুসেন্টের ডেসক্রিপটিভটা পড়ার সাজেস্ট করব আমি। আচ্ছা, এবার আসছি বাংলা ইংরেজিতে। কারণ আজ এই মাসে এই ক্যালেন্ডার অনুযায়ী ক্লার্কশিপের মেন্সের রেজাল্ট বেরোবে এবং তারপরে বাংলা ইংরেজি পেপার হবে। তো বাংলা ইংরেজির জন্য আপনি কীরকমভাবে পড়েছিলেন, স্পেশালি বাংলা এবং ইংরেজি? বাংলা ইংলিশের জন্য আমি যেটা করতাম যে মানে আমাদের ট্র্যাডিশনাল যে বাংলায় রচনা বা ইংলিশে রাইটিং ছিল সেগুলো তো ফলো করতাম, তার সাথে বাজারে এক ধরনের বই পাওয়া যায় বাংলায় রচনা বিচিন্তা বলে, শুধুমাত্র কারেন্ট টপিকসের ওপর থাকে। আচ্ছা। ছোট ছোট এরকম স্মল ভলিউমের বইগুলো হয়, এক একটা রচনা হয়তো 1 পেজ 1.5 পেজের হয়। আমার কাছে ওই বই রয়েছে কিন্তু এখন হাতের সামনে নেই বলে আমি দেখাতে পারছি না। ওই বইগুলো আমি পরে দেখিয়ে দেবো ফটো তুলে, তাতে যখন ভিডিওটা করা হবে দেখানো যাবে। তো ওই রকম এক ধরনের বই পাওয়া যায় যেগুলোতে লাস্ট 2 বছর বা 2.5 বছরের যত কারেন্ট টপিকস আছে সেটা 1 থেকে 1.5 পেজের মধ্যে সারাংশটা দেওয়া থাকে। আমি ওই বইগুলো কিনে নিতাম যখনই পরীক্ষা হতো। তো আমি এটাই সাজেস্ট করব যে যখন যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে যাবে বা ইন্টারভিউ দিতে যাবে তার আগে সেই ইয়ারের লাস্ট যে বইটা বেরিয়েছে এরকম রচনা বিচিন্তা, রচনা সংকলন এরকম নামে গিয়ে বলতে হবে যে কারেন্ট টপিকসের ওপর যে বাংলা রচনা বই বা ইংলিশেও পাওয়া যায় সেই বইগুলো কিনে নিতে হবে। যদি মানে যে ভার্সনটা চাইছেন, যে ল্যাঙ্গুয়েজটা চাইছেন সেটা যদি না পাওয়া যায় অন্যটা কিনে একটুখানি নিজেকে ট্রান্সলেট করে করে অভ্যাস করতে হবে। তো ওই বইগুলো আমি বলবো খুবই উপকারী, কারণ ট্র্যাডিশনাল যে সমস্ত লেটার রাইটিং হোক, রিপোর্ট রাইটিং বা এসে এই টাইপের যে সমস্ত বাংলা বা ইংলিশে, এগুলো আমরা মোটামুটি অভ্যস্ত, আর এগুলো সম্পর্কে যা আসে আমরা লিখতে পারবো আশা করি, কারণ আমরা এগুলো করে এসছি আগে। যেটা অসুবিধা হয়, যে টপিকটা দিয়েছে সেই টপিকটা সম্পর্কে যদি নলেজ না থাকে, এমন কিছু একটা কারেন্ট টপিক দিল সেটা সম্পর্কে যদি আমি কোনো ইনফরমেশনই না জানি লিখতে পারবো না। তো আমি যেটা করতাম যে ওই কারেন্ট টপিক্সের রচনা বইটা একটু কিনে প্রত্যেকটা টপিকস একটু ওপর ওপর যেগুলো মানে ইম্পর্ট্যান্ট মনে হতো একটু ওপর ওপর দেখে যেতাম যে কি কি পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো যাতে জানা থাকলে আমি পরীক্ষার হলে বসে লিখতে পারি নিজের মতন করে। এমনি মুখস্থ করার কোনো দরকার নেই, যে যার নিজের স্কিল অনুযায়ী লিখতে পারবে। একদমই এটা তো সেই ছোটবেলার ব্যাপার নয় যে মুখস্থ লাইন বাই লাইন লিখতে হবে, কিন্তু ইনফরমেশনগুলো জানা থাকলে তবেই ডেসক্রিপটিভ পরীক্ষা আমরা দিতে পারবো। এখানে আন্দাজে দেওয়ার বা অন্য কিছু করার কোনো সুযোগ নেই। তো আমি বলবো যে কারেন্ট টপিকসগুলো নিজেরা তো স্টুডেন্টরা নোট করে রাখে, সেগুলো ইনফরমেশন দেখার সাথে সাথে ওই রচনা বইগুলো একটু দেখে গেলে হয়তো উপকার হবে। আর যেহেতু এখন কোভিড সিচুয়েশন, এইরকম একটা ইকোনমিক পুরো ক্রাইসিস হচ্ছে। ওভারঅল ওয়ার্ল্ডের ক্রাইসিস চলছে, তো সেইগুলো একটু দেখে যেতে হবে, আসতেই পারে সেগুলো। এই কোভিড ক্রাইসিসের জন্য একটা মানে ফিল্ডটাই অনেকটা বেশি হয়ে গেল, নতুন কিছু টপিক অ্যাড হয়েছে, সেগুলো একটু যে ইকোনমি কিভাবে হ্যাম্পার হচ্ছে সেটা একটু দেখে গেলে মনে হয় ভালো হবে। আচ্ছা, তো আপনি যেটা বললেন সেই সত্যি কথাটাই বলছি যে এরপরে আছে ইন্টারভিউ স্টেজ, পিএসসির যে মিসলেনিয়াস 2018-এর ইন্টারভিউ, আর তারপরেও অন্যান্য পিএসসির তো ইন্টারভিউ আছে। তো ইন্টারভিউয়ের কী স্ট্র্যাটেজি ছিল, আর ইন্টারভিউয়ের যদি এক্সপিরিয়েন্স আপনার কিছু থাকে যদি শেয়ার করেন। ইন্টারভিউয়ের জন্য আমি যেটা বলবো মানে এটা একেবারে লাস্ট স্টেজ, এখানে এসেই একদম মানে ডু অর ডাই সিচুয়েশন অ্যাকচুয়ালি, যে এখান থেকে ফিরে এলে অনেক স্টুডেন্টের মনোবল ভেঙে যায়। তাই আগের পরীক্ষাগুলো যেভাবেই যে দিয়ে থাকুক, হয়তো কেউ প্রিলিতে পাশ করতে পারেনি বা মেন্সে পারেনি, কিন্তু যারা মেন্স অবধি এগিয়ে ইন্টারভিউতে যাচ্ছে তো ভীষণ সিরিয়াস হতে হবে, নাহলে এই জায়গা থেকে ফিরে এলে মনোবলটা অনেকটাই ভেঙে যায়। তো আমি ফার্স্টেই বলবো যে বারবার
কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছে সেটার জন্য নিজেকে কিছু কোশ্চেন স্টাডি করতে হবে ফার্স্টে। নিজেকেই লেখালেখি করতে হবে। যেমন আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম সেটা রিলেটেড কি কি কোশ্চেন হতে পারে আমি নিজে ডায়েরিতে লিখে নিজেই সেগুলোর অ্যান্সার লিখতাম। তো এটা নিজেকে লেখার সময় ফার্স্ট যেটা করতে হবে যে কোন এক্সামের জন্য যাচ্ছি সেই এক্সামের ফিল্ডটা কিরকম, সেই রিলেটেড কি কি কোশ্চেন হতে পারে নিজেকে একটু খেয়াল রাখতে হবে। লিখে এগুলো অ্যান্সারগুলো লিখে লিখে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, অন্যটা মনে নিজেকে স্টাডি করে নিতে হবে। কারণ ইন্টারভিউ কোন ল্যাঙ্গুয়েজে হবে আমরা কেউ জানি না, পুরো ইন্টারভিউয়ারের ইচ্ছার ওপর। তিনি যে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করবেন অ্যান্সারটা সেই ল্যাঙ্গুয়েজেই দিতে হবে। তাই বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোতেই আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে। যেমন সামনে মিসলেনিয়াসের ইন্টারভিউ আছে, তো আর ইন্টারভিউতে যেটা পিএসসি করে থাকে নলেজ রিলেটেড যে খুব বড় মানে ছড়িয়ে ভীষণ কোশ্চেন করবে তা হয় না। যেটা করতে পারেন যে যদি সেই এই সাবজেক্টের বা যার যে ব্যাকগ্রাউন্ড, সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, সেই ব্যাকগ্রাউন্ডের থেকে কিছু কমন কোশ্চেন করে থাকেন যেগুলো তার পাড়ার মধ্যেই হবে। তার বাইরে যে বিশাল কিছু এমন কোশ্চেন আসবে যেটা অজানা তা নয় আমার যেটা মনে হয়। আর যেটা মনোবলটা খুব মানে দরকার, ওই সময়টুকুর ওপরেই অনেক কিছু ডিপেন্ড করছে। তো যে কোশ্চেনগুলো সে লিখবে স্টাডি করবে আমি বলবো সেগুলো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে। যে আয়নার সামনে সে যখন নিজেকে দেখবে যে আমি যদি এই ইন্টারভিউয়ের সামনে বলি তো আমাকে এই দেখতে লাগছে, আমাকে কনফিডেন্ট লাগছে বা ভীষণ টেন্সড লাগছে, কিরকম লাগছে আয়নায় দেখতে পাবো, পেয়ে আমি সেটা সেই মতন চেঞ্জ করবো। আচ্ছা, তো এটা আমাদের ওভারঅল একটা আলোচনা ছিল প্রিলি, মেন্স এবং তারপরে ইন্টারভিউ এবং জীবনের সমস্ত দিকটাই আমরা আলোচনা করলাম যে মাধ্যমিকের পরে চাকরি পাওয়া এই যে একটা লম্বা জার্নি, সেই জার্নিটা কতটা কঠিন এবং কতটা স্ট্রাগলপূর্ণ এবং আগামী দিনে সেটা আরও স্ট্রাগলপূর্ণ হবে এই কোভিড-19-এর জন্য। তো এই এই প্রাক্কালে একদমই তাই, মানে সামনের দিনে চাকরি প্রার্থী যারা তাদের জন্য সত্যি একটু ডিফিকাল্ট হয়ে গেল। ধৈর্য রাখতে হবে প্রচুর, কারণ এমনি টাইম কনজিউমিং প্রসিডিওর, তার মধ্যে আবার কোভিডের জন্য সবকিছুই পিছিয়ে যাচ্ছে। তো এই সময়টা ধৈর্য ধরে বসে থাকতে হবে, পড়তে হবে, টাইমটাকে ইউটিলাইজ করতে হবে, ডিপ্রেশনে যেন চলে না যায়। তো মোটামুটি আমাদের আলোচনার প্রায় শেষের দিকে। শেষ করার আগে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি করা উচিত মানে যারা পিএসসি দীর্ঘদিন ধরে এক্সাম দেয় এবং অনেক এক্সামের জন্য বসে আছে, অপেক্ষা করেছে এরপরে হয়তো এক্সাম হবে, এই হয়তো রেজাল্ট বেরোবে, কিন্তু কোনো কিছুই সেরকম হচ্ছে না। এক্সামের কোনো একটা ডেট দেওয়া আছে কিন্তু দিনে দিনে যেরকমভাবে কোভিড-19 সিচুয়েশন খারাপের থেকে আরও খারাপ হচ্ছে, কি মনে হচ্ছে এবং কি করতে পারে স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার কি মনে হয় কি করা যেতে পারে? কোভিডের জন্য যেটা হচ্ছে সেটা সত্যি খুবই চিন্তার বিষয়, যে কবে যতদিন না ভ্যাকসিন আসছে কিছু তো ঠিক হওয়ার নেই। তো এক্ষেত্রে বলবো যে এটা মানে আমি স্টুডেন্ট থাকলে আমারও হয়তো সেটা হতো, ডিপ্রেসড হওয়ার চান্স খুব বেশি। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে যাতে ডিপ্রেশনটা না আসে তার জন্য নিজেকে সারাদিন কিছুতে এনগেজ রাখা। যেমন পড়াশোনা ছাড়াও অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকলে সেটা করা, যাতে অন্য কোনো চিন্তা আসার সুযোগ না পায়। কারণ অন্য কোনো চিন্তা এলেই ডিপ্রেশনটা আসবে। আর এই সময় যেটা একটা জিনিস স্টুডেন্টরা বেশি করে ফেস করবে সেটা হচ্ছে বাড়িতেই থাকতে হচ্ছে। আর বাড়িতে থাকলে এটা কিছু ফ্যামিলি প্রবলেমস তাদেরকে ফেস করতে হবেই। যেমন বাড়ির লোকজন বলবে যে এই যদি কোভিডের আগে তুই চাকরিটা পেয়ে যেতিস তাহলে তো আর এরকম টেনশন নিয়ে বসে, এই জিনিসগুলো হবেই। মেন্টাল স্ট্রেংথটা বজায় রাখতে হয়, ঠিক সেইভাবে আমি বলবো এই টাইমটা শক্ত হয়ে মানে কাটাতে হবে, শক্ত হয়ে, কিছু করার নেই। বাড়ির লোকজন হোক, বন্ধু বান্ধব, তারা এরকম বলবেই যে তুই এটা করলে ভালো করতিস, সেটা হলো না, কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে তো আর কিছু করার নেই। এখন কোভিড চলে এসছে বা তার জন্য নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, সেটা তো এখন আর কিছু করার নেই। এখন তো আমরা কেউ বাড়ির থেকে বেরিয়ে একটা চাকরির চেষ্টা করতে পারবো না। তো অনেকে অনেক কিছু বলবে, মানে এটা প্রত্যেকে, শুধু আমার কথা বলে না, যাদেরই সাকসেস স্টোরি বা যাদেরকেই তারা ফলো করে থাকবে দেখবে যে এরকম লাইফে ওঠাপড়া এসছেই। অনেক সময় মানে যেন দম বন্ধ আছে। তো এটা একদমই যেন ডিপ্রেসড সিচুয়েশন
মানে অ্যারাইজ না করে। আমি বলবো যে পড়াশোনাটা বেশি করে করতে, পজিটিভলি নিতে, যে আগে হলে কিছু না কিছু কাজে সবাই বাইরে বেরোতো, টাইমটা কম পাওয়া যেত, এখন পুরোটা দিন সে পড়াশোনার জন্য কাটাতে পারবে, হুম, সেইভাবে নিতে বলবো। আর বলবো যে পিএসসি রিলেটেড যদি পরীক্ষা দেয় সে, জিকেটা খুব ভালো করে পড়তে। আর পিএসসির একটা ট্র্যাডিশনাল, মানে আমরা দেখি যে একটা ট্র্যাডিশন আছে, যেটা পিএসসির যে কোনো প্রিলিমসে সাধারণত কি বুক আর তার অথর এর উপর খুব কোশ্চেন আসে। তো আমি বলবো যে জিকেতে এই জিনিসটা ভালো করে পড়তে। যারা মানে ক্লাস 10 অবধি বা 11-12 টেক্সট বুক তো পড়বে, তো বুকস অ্যান্ড অথর্সের ওপর যদি ঠিকঠাক নলেজ থাকে, এটার থেকে তারা অনেকগুলো করে কোশ্চেন পেতে পারে। পিএসসির কোশ্চেন পেপারগুলো পেলে তারা তারা দেখবে যে বুকস অ্যান্ড অথর্স থেকে প্রচুর কোশ্চেন আছে কারেন্ট টপিক্সের ওপর থেকে। এবার পিএসসির কারেন্ট টপিক্সটা ভীষণ ছড়ানো, সেটা খুব ভালোভাবে স্টাডি না করলে ঠিক মতন কমন পাওয়াটা একটু মুশকিল। তো কারেন্ট টপিকস রোজকারটা রোজ মানে নোট করে রাখতে, যাতে নলেজটা থাকে, এইটা। আর যেটা বলার আছে যে যেহেতু পিএসসি রেল এই পরীক্ষাগুলো জিকে বেস, তো জিকেটা খুব ভালো করে পড়তে হবে। আর ওই টেক্সট বুক ফলো করে তারপর অবজেক্টিভের দিকে যেতে। আর ইন্টারভিউ যাদের মিসলেনিয়াস বা অন্য কোনো ইন্টারভিউ সামনে আছে, তো ফার্স্টেই কনফিডেন্সটা বজায় রাখতে হবে, আর আয়নার সামনে বারবার করে বললে আমার মনে হয় এটা ইমপ্রুভ হবে। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে এবং আলোচনা করে আমাদের খুব ভালো লাগলো। আশা করব যে যদি ভবিষ্যতে কোনো কোয়ারি থাকে ছাত্রদের বা ছাত্রীদের, তাহলে নিশ্চয়ই আপনি সাহায্য করবেন আগামী দিনে। থ্যাংক ইউ। নমস্কার আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, একদম থ্যাংক ইউ। নমস্কার।